সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুসেন কুমার বারই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদাখল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইপটিজিং সম্পর্কে। ইপটিজিং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের অন্তর্ভুক্ত। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইপটিজিং। প্রথমে আমরা জেনে নিব ইপটিজিং কি, অর্থাৎ ইপটিজিংয়ের ধারণা সম্পর্কে আমি কিছু কথা বলি। ইপটিজিং কথাটি আমাদের দেশে বর্তমানে একটি আলোচিত বিষয়। ইপটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইপ শব্দটি বাইবেলের ইপকে বোঝায়। অন্যদিকে ইপটিজিং শব্দটির আবিধানিক অর্থ পরিহাস বা জ্বালাতন। তাহলে ইপটিজিংয়ের আবিধানিক অর্থ, টিজিংয়ের আবিধানিক অর্থ হচ্ছে জ্বালাতন বা পরিহাস করা। সুতরাং ইপটিজিং বলতে বোঝায়, ইপ শব্দের অর্থ হচ্ছে নারী বা রমণী, আর টিজিং শব্দের অর্থ হচ্ছে বিরক্ত বা উত্ত্যক্ত করা। তাহলে ইপ শব্দের অর্থ হচ্ছে নারী বা রমণী, আর টিজিং শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা। অর্থাৎ পুরুষ দ্বারা নারীদের উত্ত্যক্ত করণটাই হচ্ছে ইপটিজিং। এক সময় সমাজে বকে যাওয়া একটি ক্ষুদ্র অংশ ইপটিজিংয়ের সাথে জড়িত থাকলেও বর্তমানে উঠতি বয়সী যেসব তরুণ আছে, কিশোর যুবকরা তো আছেই, সাথে সাথে মধ্যবয়সীরাও এর সাথে জড়িত হয়ে পড়ছে। সাম্প্রতিককালে ইপটিজিং সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এর শিকার হয়ে অনেক মেয়েকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে এবং মেয়ের প্রতিবাদী অভিভাবক ও শিক্ষককেও নির্যাতনের শিকার, এমনকি প্রাণ হারাতে হয়েছে। আধুনিক সভ্য সমাজে ইপটিজিং শব্দটি যৌন হয়রানি অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে বলছি কি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ ইপটিজিংকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসাবে আমাদের এই আধুনিক সমাজে চিহ্নিত করা হয়। অক্সফোর্ড যে ডিকশনারি আছে, অক্সফোর্ড ডিকশনারিতে এজন্য ইপটিজিং শব্দটির অর্থ করা হয়েছে হ্যারাসমেন্ট অফ অর সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার টুয়ার্ডস ওমেন অর গার্লস।
যৌন হয়রানি হচ্ছে সেই ধরনের কর্মকাণ্ড ও আচরণ যা মানুষের যৌনতাকে উদ্দেশ্য করে মানসিক ও শারীরিকভাবে করা হয়। নারীর প্রতি সহিংসতামূলক যে কোনো ধরনের তৎপরতা যার ফলে নারীর শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটতে পারে তাকে নারী নির্যাতন হিসেবে চিহ্নিত বা বিবেচনা করা হয়। তাহলে ইভটিজিংটা হচ্ছে নারীর প্রতি অমানবিক মানসিক শারীরিক নির্যাতনটাই হচ্ছে ইভটিজিং। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ইভটিজিং সম্পর্কে দু একটি কথা বলি। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সামাজিক সমস্যা হলো ইভটিজিং। ইভটিজিংয়ের কারণে আমাদের দেশে অনেক মেয়ে, শিশু, কিশোরী তাদের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ পাচ্ছে না। এর ফলে তাদের জীবনের গতি অসময়ে রুদ্ধ হয়ে যাচ্ছে। বখাটেদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনাও আমাদের দেশে অহরহ ঘটছে। যেমন আমি দু একটি উদাহরণ দিই। গাইবান্ধার শিশু তৃষ্ণা, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ছাত্রী সিমি আত্মহননের পথ বেছে নেওয়ার পরই বিষয়টি দেশবাসীকে ভাবিয়ে তুলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নামে একটি অর্ডিন্যান্স হয়েছিল। সেই অর্ডিন্যান্সে ইভটিজিংয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ সদিচ্ছায় রাস্তা বা প্রকাশ্য স্থানে কোনো নারীকে প্রদর্শন করে কোনো অশ্লীল কথা, অঙ্গভঙ্গি বা অসৎ আচরণ করে, বা কেউ ইচ্ছা করে কোনো নারীকে বাধা দেয়, তার গতিরোধ করে অপমানজনক কথা বা অশ্লীল উক্তি করে, তা ইভটিজিং বলে গণ্য হবে। বাংলাদেশে ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত কিছু কর্মকাণ্ড আছে যেগুলো ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত। সেরকম আমি কয়েকটি কর্মকাণ্ডের কথা বলি। যেমন কোনো নারীকে দেখে বা তার কর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ওই নারী সম্পর্কে অশালীন কোনো মন্তব্য করা, তাকে ভয় দেখানো, অথবা তার নাম ধরে ডাকা, চিৎকার করা, বিকৃত নামে ডাকা, কোনো কিছু তার দিকে ছুঁড়ে মারা, অথবা ব্যক্তিত্বে লাগে এমন কোনো মন্তব্য করা, অহেতুক হাস্যরস করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপূর্ণ ইশারা করা, অশ্লীলভাবে প্রেম নিবেদন করা, উদ্দেশ্যমূলকভাবে কোনো মেয়ের পিছু নেওয়া, গান বা কবিতা আবৃত্তি করা, চিঠি লেখা, মোবাইল ফোনে হয়রানি করা, পথরোধ করে দাঁড়ানো, প্রেমের সাড়া না দিলে হুমকি প্রদান। এই যে যতগুলো কথা বললাম, এই সবগুলো কর্মকাণ্ডই ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত। তাহলে ইভটিজিং বলতে সাধারণত বোঝা যায় যে পুরুষ কর্তৃক নারীদের শারীরিক, মানসিকভাবে নির্যাতন করাটাই হচ্ছে ইভটিজিং। এবার আমি আলোচনা করব
ইপটিজিংয়ের কারণ। ইপটিজিংয়ের বহুবিধ কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কারণ বলি। যেমন সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের অভাব। এই নৈতিক মূল্যবোধ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, যার কারণে এই ইপটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। সুতরাং সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের অভাব ইপটিজিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় আরেকটি কারণ বলি, সেটি হচ্ছে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমাদের সমাজটি হচ্ছে পুরুষ শাসিত সমাজ। এই পুরুষ শাসিত সমাজে নারীকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। সুতরাং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটিও ইপটিজিংয়ের একটি অন্যতম কারণ। আরেকটি বড় কারণ বিভিন্ন গণমাধ্যম, মিউজিক ভিডিও, সিনেমা, এতে নারীকে যৌন বস্তু হিসাবে প্রদর্শন করা। এরপরে যদি বলি আরেকটি কারণ, সমাজে অবাধ পর্নোগ্রাফির ছড়াছড়ি। এই তথ্য প্রযুক্তির যুগে ছেলে মেয়েদের কাছে পর্নোগ্রাফি খুব সহজলভ্য, যার কারণে যুব সমাজ ইপটিজিংয়ের প্রতি ধাবিত হচ্ছে। আরেকটি কারণ বলা যায় স্যাটেলাইট টিভির অবাধ ও অনিয়ন্ত্রিত প্রদর্শন। এগুলো যখন তখন যত্রতত্র পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, যার কারণে যুব সমাজ ইপটিজিংয়ের প্রতি পূর্বের পরবর্তী অর্থাৎ পরের কি হবে এটা চিন্তা না করে আবেগের বশবর্তী হয়ে এই ইপটিজিংয়ের মতো কর্মকাণ্ডে ঝুঁকছে। এরপরে মোবাইল ফোন ও অন্যান্য তথ্য প্রযুক্তির অপব্যবহার। এই তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে কাজে না লাগিয়ে এর অপব্যবহার ফলে ইপটিজিং ঘটছে। আরেকটি কারণ বলা যায় এই ইপটিজিং সম্পর্কে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা না করা। অর্থাৎ ইপটিজিংকে সকল বিষয়ের পাঠ্য পুস্তকে আলোচ্য বিষয় হিসাবে গণ্য করতে হবে। এরপর আরেকটি কারণ বলা যায় সুস্থ সংস্কৃতির চর্চার অভাব। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সুস্থ যে সংস্কৃতি আছে, এই সুস্থ সংস্কৃতির চর্চা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার কারণে যুব সমাজ ইপটিজিংয়ের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এছাড়া ইপটিজিংয়ের আরেকটি বড় কারণের কথা আমি বলি, সেটা হচ্ছে পরিবারের অসচেতনতা ও পিতামাতার উদাসীনতা। অনেক পরিবার আছে যার পিতামাতা ছেলে মেয়েরা কোথায় কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য থাকে না। অর্থাৎ পিতামাতার উদাসীনতার সুযোগে যুবক সমাজ ইপটিজিংয়ের মতো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। এছাড়া বলা যায় ধর্মীয় অনুশাসন। প্রত্যেকটি ধর্মের কিছু অনুশাসন আছে, এই ধর্মীয় অনুশাসন মেনে না চলা, অর্থাৎ ধর্মের প্রতি যুব সমাজের আকৃষ্ট না হওয়া। আর আকৃষ্ট হয় না বিধায় ধর্মীয় অনুশাসন মেনে চলে না, যার কারণে ইপটিজিং অন্তর্ভুক্ত কাজগুলো তারা করছে।
বাংলাদেশে আইন আছে, কিন্তু যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট কোনো আইন না থাকাও কিন্তু ইফটিজিংয়ের একটি কারণ। অর্থাৎ ইফটিজিং যে করবে এর জন্য কঠোর শাস্তির বিধান রেখে যদি কোনো আইন সুনির্দিষ্ট আইন করা হয়, তাহলে ইফটিজিং সমাজ থেকে দূরীভূত হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা না থাকা, পূর্বেই বলা হয়েছে যে সুনির্দিষ্ট কোনো আইন না থাকার কারণে শাস্তির বিধান হয় না বা করা হয় না, যে কারণে একটি লোক কোনো খারাপ কাজ করেও ইফটিজিংয়ের মতো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েও সেখান থেকে পার পেয়ে যাচ্ছে। তাহলে এরপরে বলা যায় পরিবারে নারীদের যথাযথ মূল্যায়ন না করা। প্রতিটি পরিবারে নারীকে যথাযথ মূল্যায়ন করতে হবে, অর্থাৎ নারীর প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটা পরিহার করে তাদেরকে উপযুক্ত মূল্য দিতে হবে, তাহলেই ইফটিজিং হবে না। অর্থাৎ নারীদের যথাযথ মূল্যায়ন না করাও ইফটিজিংয়ের একটি অন্যতম কারণ। বেকারত্ব, বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা। এই বেকারত্বের কারণে যুব সমাজের ভিতরে যে হতাশা, এই হতাশা থেকে ইফটিজিংয়ে লিপ্ত হয়। সুতরাং এই বেকারত্বের কারণে সৃষ্ট হতাশাও ইফটিজিংয়ের একটি কারণ। ইফটিজিংয়ের আরেকটি বড় কারণ আমি বলি, এবং এটি শেষ কারণ, মেয়েদের বেপরোয়া চলাফেরা এবং অশালীন পোশাক পরিচ্ছদ পরিধান করা। এই যে মেয়েরা বেপরোয়াভাবে চলাফেরা করে এবং অশালীন পোশাক পরিধান করে, যার কারণে যুব সমাজ তাদের প্রতি আকৃষ্ট হয় এবং যে কোনো ইফটিজিংয়ের মতো কর্মকাণ্ড করতে তারা সাহস পায়। এছাড়াও ইফটিজিংয়ের আরও বহু কারণ আছে। আমি যে কারণগুলো বললাম ইফটিজিংয়ের, এই কারণগুলো ইফটিজিংয়ের মূলত গুরুত্বপূর্ণ কারণ। এবার আমরা আলোচনা করব ইফটিজিং এর প্রতিকার, কিভাবে ইফটিজিং প্রতিকার করা যায়। ইফটিজিংয়ের কারণগুলো সমাধান করলেই কিন্তু এর প্রতিকার পাওয়া সম্ভব। তারপরেও আমি কিছু প্রতিকার সম্পর্কে কিছু কথা বলি। পথে ঘাটে, স্কুলে, কর্মক্ষেত্রে যৌন হয়রানির কারণে নারীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, জীবনের অধিকার, শিক্ষার অধিকার, না বলার অধিকার এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীরা। যৌন হয়রানি প্রতিরোধে তাই আমাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি পারিবারিক, সামাজিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। তা আমি কয়েকটি প্রতিকারের কথা বলি। তার ভিতরে 1 নম্বর প্রতিকার আমি বলি, সামাজিকীকরণে পরিবারের যথাযথ ভূমিকা নিশ্চিত করতে হবে। অর্থাৎ ছেলে মেয়েদেরকে সামাজিকীকরণের ক্ষেত্রে পিতা মাতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এই সামাজিকীকরণের পরিবার যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে এর প্রতিকার পাওয়া সম্ভব। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অর্থাৎ ধর্মের যে বিধান আছে, প্রতিটি ধর্মের যে বিধান আছে, এই বিধান যদি সকল ছেলে মেয়ে মেনে চলে তাহলে ইফটিজিংয়ের মতো কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। অর্থাৎ এই ধর্মীয় মূল্যবোধ তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনবে। ইফটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অর্থাৎ ইফটিজিং প্রতিরোধে সামাজিকভাবে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে এর প্রতিকার পাওয়া সম্ভব। উত্ত্যক্তকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে। অর্থাৎ যে ইফটিজিংয়ের সাথে জড়িত হবে তাকে সামাজিকভাবে একেবারে বয়কট করতে হবে। অর্থাৎ সমাজে সে বসবাস করতে পারবে না, সমাজের সাথে
সে মেলামেশা করতে পারবে না, এভাবে তাকে সমাজ থেকে যদি বয়কট করা হয় তাহলে একজনকে দেখে অন্যজন এই কাজ থেকে বিরত থাকবে। নারীর প্রতি দৃষ্টি অর্থাৎ ইতিবাচক দৃষ্টি, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের সমাজে নারীর প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা বাদ দিয়ে তাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যৌন হয়রানি নির্মূলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমি পূর্বেই বলছি যে প্রতিটি ক্লাসের পাঠ্যপুস্তকে ইভটিজিংকে অন্তর্ভুক্ত করে সকল ছেলেমেয়েদেরকে সে সম্পর্কে সচেতন করতে হবে। এরপরে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে মেয়েদেরকে যে যৌন বস্তু হিসেবে প্রদর্শন করা হয় এটা বন্ধ করতে হবে। অর্থাৎ মেয়েদেরকে যৌন বস্তু হিসেবে প্রদর্শন এইটা বিভিন্ন মাধ্যমকে বন্ধ করতে হবে, তাহলেই কিন্তু এর প্রতিকার পাওয়া সম্ভব। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্ত্যক্ত কারী পুরুষকে আমরা রোমিও হিসাবে না দেখে তাকে যদি অপরাধী হিসাবে বিবেচনা করি বা বিবেচনা করার মানসিকতা তৈরি করি, তাহলে কোনো পুরুষ এই ইভটিজিংয়ের মতো কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে না। মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে মেয়েদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার মোড়ে মোড়ে বখাটে ছেলেদের যে আড্ডা, এটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে, তাহলে এর প্রতিকার পাওয়া সম্ভব। যৌন হয়রানি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এই যৌন হয়রানি যে করবে এর জন্য আলাদা আইন থাকবে এবং এই আইনের কঠিন প্রয়োগের ব্যবস্থা করতে হবে, তাহলেই ভয়ে ইভটিজিংয়ের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। সর্বশেষ যদি বলি, এই যে সমস্ত বখাটে উচ্ছৃঙ্খল ছেলেদের সুপথে আনতে সার্বক্ষণিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো যদি আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে করতে পারি, তাহলে ইভটিজিংয়ের প্রতিকার পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম ইভটিজিং কি, ইভটিজিংয়ের কারণ এবং ইভটিজিংয়ের প্রতিকার। ইভটিজিং সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।